হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে কবিতাটা আলোচনা করতে চলেছি, তোমাদের মধ্যে জয়িতা, সে আমাকে ফেসবুকে মেসেজ করে বলেছিল যাতে আমি এই কবিতাটা করে দিই, কিন্তু সময়ের অভাবে সত্যিকারে বলতে আমি ভিডিও করে উঠতে পারছি না। কিন্তু তার সত্ত্বেও যতটা পারছি চেষ্টা করছি ছোট্ট করে একটা আলোচনা করে দেওয়ার। কমপ্লিট লাইন বাই লাইন অ্যানালিসিস থাকবে, তো তোমরা প্রথম থেকে আশা করছি শেষ অবধি শুনতে থাকো। তো এই যে কবিতাটা, এই কবিতাটা লিখেছেন হচ্ছে গিয়ে টেড হিউজ। কবিতাটার নাম দ্য হক ইন দ্য রেইন, সরি সেটা বলতে ভুলে গেছিলাম, দ্য হক ইন দ্য রেইন। এই কবিতাটা লিখেছেন টেড হিউজ। টেড হিউজ সম্বন্ধে আশা করছি তোমাদের বলার তেমন প্রয়োজনীয়তা নেই, তোমরা জানোই। সিলভিয়া প্লাথ তার ওয়াইফ, তারা দুজনেই পোয়েট অ্যান্ড পোয়েটেস ছিলেন। তিনি ব্রিটিশ কবি একজন, কিন্তু যাই হোক 1957 এই সময় নাগাদ তিনি কিন্তু তার ওয়াইফের সাথে আমেরিকাতে সেটেল করে যান, এবং তার পরবর্তীতে সিলভিয়া প্লাথের ডেথের আগেই মানে তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল, এবং তিনি ইংল্যান্ডে পুনরায় ফেরত আসেন। ফেরত এসে 1984 সাল, 1984-এ তিনি পোয়েট লরিয়েট হন ইংল্যান্ডের। তার কিছু বিখ্যাত যে কালেকশনগুলো রয়েছে, সেটা সর্বপ্রথম হচ্ছে গিয়ে দ্য হক ইন দ্য রেইন। এই যে কবিতাটা তোমরা পড়ছো, আজকে পড়াবো, দ্য হক ইন দ্য রেইন, এইটার যে কালেকশন থেকে নেওয়া হয়েছে সেই কালেকশনের নামও কিন্তু দ্য হক ইন দ্য রেইন, ঠিক আছে? এটা 1957-এ সর্বপ্রথম পাবলিশ হয়। তো এছাড়া যে সমস্ত আরো কালেকশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে উডো, লুপারকাল, তারপরে হচ্ছে দ্য ক্রো পোয়েমস, তারপরে বার্থডে লেটার্স, এই সমস্ত কিন্তু আরও তার কবিতার কালেকশন রয়েছে। তো তার সম্বন্ধে যদি সামান্য একটু না জানি তাহলেও ভুল, মানে কবিতাটা আমরা ঠিকঠাকভাবে অ্যানালিসিস করতে পারবো না। যেহেতু দ্য হক ইন দ্য রেইন, বুঝতেই পারছো হক মানে কি, বাজ পাখি বা এইরকম জাতীয় কোনো পাখি, শিকারী পাখি। তো তার মানে কি, পাখি বা পশু, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু টেড হিউজের খুবই মানে ইন্টারেস্ট ছিল। সে আমরা অনেক কবিতাতেই দেখতে পাই, সে ক্রো পোয়েমসে যেমন কাক আছে, তারপরে দ্য থট ফক্স, সেখানে শেয়ালের ব্যাপার রয়েছে, তারপরে এইখানটায় এই কবিতাতে হক মানে বুঝতেই পারছো বাজ পাখির কথা রয়েছে, আরও প্রচুর প্রচুর কিন্তু হচ্ছে গিয়ে প্রাণীদেরকে নিয়ে তিনি কিন্তু মানে কবিতা লিখেছেন। আর তিনি এই যে জন্তু বা অ্যানিমালস, তাদেরকে তিনি কেন ভালোবাসতেন? কারণ তিনি মনে করতেন যে এই সমস্ত যারা বিং মানে প্রকৃতি, নেচারের যারা এই সমস্ত প্রাণীরা রয়েছে, তারা মানুষের মতন কিন্তু মৃত্যু সম্বন্ধে সচেতন নয়, এবং তারা করাপশন ফ্রি সম্পূর্ণ। মানুষ যেমন পুরোপুরিভাবে করাপ্টেড হয়ে গিয়েছে, এরা কিন্তু মোটেও সেটা নয়। এদের লাইফটা কিন্তু আলাদা। এরা সেরকমভাবে আমাদের মতন দূষিত হয়ে পড়েনি, কন্টামিনেটেড হয়নি। এদের চিন্তাধারা মানে নর্মাল, প্রকৃতিতে যেমন প্রাকৃতিক মানে প্রকৃতির অনুযায়ী কিন্তু তারা সম্পূর্ণ চলে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা টেড হিউজের মধ্যে দেখতে পেয়েছিলাম, এবং এই টেড হিউজ তার কবিতার মধ্যেও কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো এই যে কবিতাটা দ্য হক ইন দ্য রেইন, টাইটেলটা শুনেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে হক মানে কি, একটা শিকারী পাখি মানে বাজ পাখি এরকম। চিল তো না, চিল হচ্ছে ইগল, যেমন ইগল, তো হক বাজ পাখি টাইপেরই, বাজ পাখি বলা যায়। তো তার মানে কি, শিকারী পাখি, তার মানে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে একটা ভায়োলেন্স। তো এই যে কবিতাতে, এই কবিতাতে কিন্তু তিনি ভায়োলেন্স দেখিয়েছেন, তবে কিন্তু ভায়োলেন্সকে মোটেও তিনি জয় জয়াকার তার করেননি। আর একটা কথা টেড হিউজের সম্বন্ধে বলতে ভুলে গেছি। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে ব্রিটেনের কি পরিস্থিতি হয়েছিল তিনি কিন্তু সেটা স্বচক্ষে ভালো মতন দেখেছিলেন, এবং কতটা কষ্ট করে সেখানটাতে মানুষজনের জীবনযাত্রাটা কি দুর্বিষহ হয়ে উঠেছিল এবং কত কষ্টের মধ্যে দিয়ে মানুষজনকে যেতে হয়েছিল, তিনি কিন্তু সেটা খুব ভালোভাবে আলবাদ জানতেন। এবং এই সমস্ত চিত্রগুলো কিন্তু খুব সুন্দরভাবে তার কবিতাতে ফুটে উঠেছে, এই হক ইন দ্য রেইন কবিতাতে। তো এই যে শিকারী পাখি, এই শিকারী পাখিটা কিন্তু সিম্বল হিসেবে কাজ করছে। কিসের সিম্বল? বিভিন্ন দিক দিয়ে আমি একে আলোচনা করতে পারি। এক হচ্ছে গিয়ে এই কবিতাটা একটা ভায়োলেন্সের প্রতীক, মানে নেচারকে কিন্তু তিনি এখানে ভায়োলেন্ট হিসেবে দেখিয়েছেন। অবভিয়াসলি শপেনহাওয়ারের যে মানে পজিটিভ ভায়োলেন্স যেটা, ঠিক আছে, মানে নেচারকে তিনি এখানটায় দেখাচ্ছেন যে সে অত্যন্ত ভয়ঙ্করভাবে সেই পাখিটাকে শিকার করছে। হক বাজ পাখি যে অন্যকে শিকার করে, যে নিজে একটা হচ্ছে গিয়ে হান্টার বার্ড বলা যায়, সেই বরঞ্চ হান্টেড হচ্ছে। তো কি না, এমন একটা পাখি যে অন্যকে শিকার করছে, সে নিজেই মানে কারো শিকার হচ্ছে, প্রকৃতির শিকার হচ্ছে বলতে পারি। তার মানে কি, প্রকৃতিকে এখানে ভয়ঙ্করভাবে দেখানো হচ্ছে, প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ। কিন্তু এই ভয়ঙ্করতার কিন্তু সেটা কিন্তু, বা এই যে সত্যিকারে বলতে এই যে প্রচণ্ড ভয়ানক দিকটা প্রকৃতির, সেটা কিন্তু মোটেও খারাপ দিক দিয়ে নয়। প্রকৃতিকে তো চলতে হবে, প্রকৃতির যে সাইকেল আমাদের, সেই জীবনচক্র যেটা, সেই জিনিসটা তো চলতেই থাকবে। তো সেই জন্য জন্ম নিলে তো মরতেই হবে, সে শিকারী হোক আর শিকার যে সেই হোক, দুজনকেই কিন্তু মরতে হবে কখনো না কখনো। মানে প্রকৃতি কিন্তু সর্বশক্তিমান, এইটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে টেড হিউজ তার কবিতার মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছেন।
এছাড়া এই কবিতাতে আমরা যদি থিমগুলো নিয়ে আলোচনা করতে যাই, এই থিমগুলো বলতে গেলে হচ্ছে গিয়ে মানুষের যে একটা ফ্র্যাজাইলিটি, মানে মানুষের দুর্বলতা এবং ভঙ্গুরতা বলতে পারি, এবং হচ্ছে নেচারের যে স্টেডিনেস, নেচার প্রচণ্ড স্টেডি, মানে নেচার যেটা ভাববে সেটাই করবে। প্রকৃতি যদি চায় যে আমাদের মানুষদের পৃথিবী থেকে সরিয়ে দেবে, প্রকৃতি কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক এমন কোনো না কোনো পদ্ধতিতে সরিয়ে দেবে। যেমন করে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজাতি অবলুপ্ত হয়েছে, আমরা নিজেরাই কোনো না কোনো রকমভাবে প্রকৃতি ওইরকমভাবেই তৈরি করবে। প্রকৃতি হচ্ছে মানে নেচার গড, সত্যিকারে বলতেই পারি আমরা যে omnipotent, যাকে অলমাইটি। তো এই যে এই থিমগুলো, সেটা হচ্ছে গিয়ে একটা বললাম মানুষের যে স্টেডিনেস, নেচারের স্টেডিনেস আর মানুষের যে ফ্র্যাজিলিটি সেটা, তারপরে হচ্ছে গিয়ে নেচারের ভায়োলেন্স সেই দিক দিয়ে, তারপর ওয়ার। এবারে হ্যাঁ, এই যে কবিতাটাকে কিন্তু পড়ে স্বাভাবিকভাবে মনে হতে পারে জন্তু জানোয়ারের উপরে বা এই যে প্রকৃতির ভায়োলেন্স সেটার উপরে, তার সত্ত্বেও কিন্তু আরও একটু যদি গভীরভাবে আমরা বুঝতে পারি বা আমরা এর যদি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যদি একটু আমরা ওই দিক দিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা কিন্তু মানে বিশ্বযুদ্ধোত্তর যে পৃথিবী বা বলা যায় মেইনলি ব্রিটেন, তার দিক দিয়েও কিন্তু এটাকে আলোচনা করা যায়। মানে এটাকে ওয়ার পোয়েট্রি হিসেবে, ওয়ারকে যে মানে নিন্দা করে সমালোচনা করে যে এই কবিতাটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারা যায়। তো এইগুলো মোটামুটিভাবে এর কিছু থিম রয়েছে। আশা করছি যখন কবিতাটা আমি লাইন বাই লাইন আলোচনা করে দেবো তোমাদের বুঝতে সুবিধে হবে। যদি কোথাও ভুল থাকে অবভিয়াসলি তোমরা আমাকে জানিও। তো এই আলোচনাটা, এটাকে তোমরা মোটামুটিভাবে কবিতার যখন আনসার করবে তখন আশা করছি লিখতে গেলে কিছু না কিছু উপকার পাবেই। তো চলো তাহলে এর যে অ্যানালিসিসটা রয়েছে সেই দিকটাতে যাওয়া যাক। তো ফার্স্ট যে লাইনটা সেখানে দেখতে পাবে, এখানে কিন্তু একটা অ্যালিটারেশনের উদাহরণ রয়েছে। দেখো, আই ড্রাউন ইন দ্য ড্রামিং প্লাউল্যান্ড। তার মানে কি আই ড্রাউন, এই যে ডি কথাটা কিন্তু এখানটায় আমরা বারবার করে দেখতে পাচ্ছি রিপিটেড ইউজ রয়েছে। আই ড্রাউন মানে আমি, এখানটায় ন্যারেটার আমরা বলতে পারি টেড হিউজ স্বয়ং, বা কবিতার যে স্পিকার তিনিও হতে পারেন। তো সে বলছে যে আই ড্রাউন, আমি ডুবে যাচ্ছি যেন, ইন দ্য ড্রামিং প্লাউল্যান্ড। প্লাউল্যান্ড মানে প্লাউ করা হয়েছে যে ল্যান্ডটাতে, মানে যে ভূমিটাতে চাষ করা হয়েছে, তার মানে একটা মাঠের মধ্যে দিয়ে তিনি চলছেন, এবং চলতে চলতে সেই যে আমাদের স্পিকার তিনি কি করছেন, তিনি কিন্তু যেন ডুবে যাচ্ছেন মনে হচ্ছে। আর এখানে দেখো একটা কথা, ড্রামিং, ড্রামিং মানে কি, ড্রাম বাজে যেমন করে বাজনা বাজে, সেই রকম কিন্তু একটা আওয়াজ। তাহলে সেই আওয়াজটা কোথা থেকে আসছে না, নিশ্চয়ই বৃষ্টি পড়ছে। এবার বৃষ্টিটা তার মানে এখানে কতখানি জোরে পড়ছে যে তার ড্রামের মতন আওয়াজ হচ্ছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এবং তার জেরে কিন্তু তিনি ডুবে যাচ্ছেন, মানে এত জল হয়েছে, মাটি পুরো ক্যাতক্যাতে কাদা হয়ে গেছে এবং তার মধ্যে তিনি ডুবে যাচ্ছেন। এবার এইখানটাই লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে যে এই যে একটা বৃষ্টির মধ্যে তোমরা নিজেরাই কোনো সময় যদি বৃষ্টির মধ্যে হেঁটে থাকো মাটির মধ্যে দিয়ে, তাহলে বুঝতে পারবে কতটা কষ্টকর। তার মানে এখানে কিন্তু এই কষ্টের যে ব্যাপারটা, একটা হচ্ছে গিয়ে টর্চার, বা আমরা বলতে পারি একটা পেইন, সেই পেইনটা কিন্তু প্রথম লাইন থেকেই তিনি কিন্তু কবিতার মধ্যে দিয়ে দিলেন। ঠিক আছে, এটা কিন্তু আমরা তার মানে বুঝতেই পারছি এটা হয়তো একটা বিরাট গুরুত্বপূর্ণ লাইন হতে চলেছে, বিরাট একটা গুরুত্বপূর্ণ অংশ বা থিম হতে চলেছে এই কবিতার, একটা পেইন, এই ব্যাপারটা। আই ড্র্যাগ আপ, তো আমি কি করছি, আমি নিজেকে টেনে টেনে নিয়ে চলছি, মানে এত কষ্ট হচ্ছে বলতে, মানে বলে বোঝানোর নয়, যে টেনে টেনে নিজেকে নিয়ে চলছেন তিনি, আগিয়ে আগিয়ে চলছেন। হিল আফটার হিল, মানে একটা পা আর একটা পা এরকম গোড়ালি চেপে চেপে তিনি হাঁটছেন। ফ্রম দ্য সোয়ালোয়িং অফ দ্য আর্থস মাউথ, তার মানে কি সোয়ালো করে নিচ্ছে, গিলে ফেলছে কি না, অফ দ্য আর্থস মাউথ, পৃথিবী যেন হাঁ করে গিলে ফেলছে। তার মানে কি পৃথিবী আমাদের, যে আমরা জানি পৃথিবীর জন্যই তো আমরা বেঁচে আছি, মানে পৃথিবী না থাকলে আমরা কোথায় থাকতাম, তো ধরতি মা যাকে বলে, মানে বসুন্ধরা মাতা। তো সে কি করছে, সে এখানে কিন্তু একটা ভক্ষকের কাজ করছে, যে রক্ষক ছিল সেই এখন বর্তমানে ভক্ষক, সে যেন আমাকে সোয়ালো করে নিতে চাইছে। এবার সোয়ালো করে নেওয়া মানে আমরা জানি সবাই কি না, আমরা পঞ্চতত্ত্বে বিলীন হই, মানে আমরা যারা যখন মারা যাই, মানুষেরা হোক বা যে কোনো প্রাণী হোক, উদ্ভিদ হোক, যাই কিছু হই না কেন, আমরা কিন্তু শেষমেশ মারা যায় এবং পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। সে আমাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক বা মাটিতে পুঁতে দেওয়া হোক, যেভাবেই হোক না কেন আমরা কিন্তু প্রকৃতিতে মিশে যাই। তো অনেক ক্ষেত্রে ক্রিশ্চিয়ানদের মধ্যে বা মুসলিমদের মধ্যে আমরা দেখতে পাই কি না, তাদেরকে মাটিতে কবর দেওয়া হয়, পুঁতে দেওয়া হয়। তো এই যে ব্যাপারটা, তার মানে কি আমরা আর্থের মধ্যেই কিন্তু মিলিয়ে যাচ্ছি। তো সাথে সাথে কি হচ্ছে এখানটায়, তার মানে কি মিনিং করছে এটা, যে পৃথিবী কিন্তু সবসময় রেডি হয়ে রয়েছে আমাকে সোয়ালো করবার জন্য, মানে আমার মৃত্যু আমার সাথে সাথেই রয়েছে। মানে এটা তোমরা খুব ভালোভাবেই জানো যে আমরা জীবনে মানে বেঁচে থাকাটাই একটা সত্যিকারের বলতে গুরুত্বপূর্ণ বিষয়। মানে মৃত্যু যখন তখন চলে আসতে পারে, বা মৃত্যু আমাদের সাথেই থাকে, কখন যে আমরা মরে যাবো পট করে সেটা আমরা নিজেরাও জানি না।
তো এই কষ্ট করে তিনি কিন্তু এগিয়ে চলেছেন। এবার এই এগিয়ে যাওয়াটা জীবনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া হতে পারে, বা ব্রিটেন যে যুদ্ধের মধ্যে দিয়ে চলেছে, যুদ্ধোত্তর মানে পরিস্থিতিতে কিভাবে চলেছে, একটা কষ্টকর ইকোনমিক্যাল একটা মানে হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড জার্নি, বা সোসাইটাল দিক দিয়ে যে কোনো দিক দিয়ে একটা খুব অবনমন চলছে, একটা খুব খারাপ অবস্থা চলছে, তার মধ্যে দিয়ে যে দেশগুলো যাচ্ছে, সে যত উন্নত দেশই হোক না কেন, সেই সমস্ত দিকগুলো যাই হোক না কেন, সেই সমস্ত কিন্তু এখানটা ইঙ্গিত করছে একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে মুভমেন্ট, সেই জিনিসটাই কিন্তু এটার আসল মিনিং এই দুটো লাইনে। ফ্রম ক্লে দ্যাট ক্লাচেস মাই ইচ স্টেপ টু দ্য অ্যাঙ্কেল। তো সেই যে ক্লে মানে মাটিটা, সেই মাটিটা কি করছে, ক্লাচ করছে, চেপে ধরছে, যেন আঁকড়ে ধরছে, ওঠা যায় না। এঁটেল মাটির মধ্যে দিয়ে তোমরা যদি হেঁটে থাকো তাহলে দেখবে কি যে কষ্টকর ভয়ঙ্কর ওই রাস্তা, মানে ওই মাটির মধ্যে দিয়ে হাঁটা, মানে পা পিছলে যায় না, এদিকে পায়ে গ্রিপ পাওয়া যায় না, হচ্ছে গিয়ে দাঁড়িয়ে থাকা যায় না, সামনে এগিয়ে যাওয়া যায়, এত কষ্ট হয়। তো তার মধ্যে দিয়ে সেই মাটি যেন ক্লাচ করে নিচ্ছে, চেপে চেপে নিচ্ছে, আঁকড়ে ধরছে তাদেরকে। স্টেপ টু দ্য অ্যাঙ্কেল, একদম অ্যাঙ্কেল অব্দি, গোড়ালি অব্দি পুরো। উইথ দ্য হ্যাবিট অফ দ্য ডগড গ্রেভ, মানে ডগড গ্রেভ, ডগড হচ্ছে এখানে ডগের সাথে যদি তুলনা করি তো সেইরকমভাবে বললে গেলে ভুল হয়। ডগ মানে প্রচণ্ড যে একদম ডিটারমিন্ড, ঠিক আছে, মানে সে তোমাকে ছাড়বে না, দৃঢ় প্রচণ্ড, একদম কামড়ে ধরে, কুকুর যেমন কামড়ে ধরলে ছাড়ে না, ঠিক তেমনই সে যেন কামড়ে ধরে আছে। কোন জিনিসটা না, গ্রেভ, গ্রেভ মানে সমাধি আমাদের সাথে সাথেই চলছে, মৃত্যু আমাদের সাথে সাথেই চলেছে, এটাই কিন্তু বোঝানো হচ্ছে যে দ্য ডগড গ্রেভ, সে যেন আমাদেরকে একদম পাকের মতন যেন টেনে ধরে রেখেছে, যখন তখন আমরা সেই পাকে পড়লেই শেষ, জীবন শেষ। বাট দ্য হক, কিন্তু সেই হকটা, তারপরে এখানে বুঝতেই পারছো এনজাম্পমেন্ট হচ্ছে, লাইনটা কিন্তু পরের লাইনেই কিন্তু যেতে পারতো, কিন্তু তিনি এখানটাই থামিয়ে দিলেন, মানে আমাদেরকে একটু পজ করতে বললেন। বাট দ্য হক, কিন্তু হক তার মানে এই সমস্ত থেকে ঊর্ধ্বে, মানে আমরা যেমন যখন তখন মরে যেতে পারি, যখন তখন চলতে চলতে, তো হককে এখানে দেখানো হচ্ছে সে বাজ পাখি, সে কিন্তু আকাশে উঠছে, সে কিন্তু এই সমস্ত কোনো কিছু দেখে ভয় পায় না, সে সমস্ত কিছুর ঊর্ধ্বে, মৃত্যুরও ঊর্ধ্বে যেন, সে শিকারী, ভয়ঙ্কর, মৃত্যু যেমন করে শিকার করে বেড়ায়, এখানে হক সে যেন নিজেও যেন মৃত্যুর প্রতীক, আবার সাথে সাথে সে যখন মরবে তখন কিন্তু মানে সে শিকার হচ্ছে যে মৃত্যুর, সেটাও সে ইন্ডিকেট করছে। একই সাথে মানে এই সমস্ত সিম্বলগুলো অনেক রকম মিন করছে, ঠিক আছে। এফার্টলেসলি অ্যাট হাইট হ্যাংস হিজ স্টিল আই, তার মানে কি, হাইট অনেক উচ্চতাতে জানি আমরা বাজ পাখি উড়ে বেড়ায়, তো সেখানে এফার্টলেসলি কোনো রকম সে যেন কোনো পরিশ্রমই করছে না, সেই অবস্থাতে সে কিন্তু উড়ে বেড়াচ্ছে, এবং তার চোখখানা কিন্তু স্টিল একদম একভাবে রেখেছে তার কিসের দিকে, শিকারের দিকে, যেমন করে হোক তাকে শিকার করতে হবে, সে নিচের দিকে তাকিয়ে রয়েছে, কোথায় তার শিকার আছে, এসেই ছো মেরে উঠিয়ে নেবে। হিজ উইংস হোল্ড অল ক্রিয়েশন ইন এ ওয়েটলেস কোয়াইট, তার মানে কি, তার যে ডানাটা, সেই পাখনাটা, সে তার যে গোটা সৃষ্টিটা, মানে তার এই গোটা বডিটাকে সে যেন একটা ওয়েটলেস, মানে সে যে তাকে, তার যে একটা নির্দিষ্ট ওয়েট আছে সেটাও যেন মনে হচ্ছে নেই, পাখনাটা কত সুন্দর করে তাকে যেন ধরে রয়েছে, কত সুন্দর, মানে ঈগল পাখি বা চিল বা এই সমস্ত বাজ পাখি, এরা যখন আকাশে উড়ে দেখবে, এরা কিন্তু পাখা ঝাপটায় না, তেমন সোজা পাখাতে কিন্তু উঠতে থাকে, তো তেমনই দেখে মনে কত না হালকা, এরা তাদের ডানা যেন মধ্যে, মানে ডানার উপরে তারা নিজের দেহটাকে ভাসিয়ে রেখেছে, এবং সেটা যেন ওয়েটলেস, তাদের কোনো ওয়েটই নেই, এরকম। স্টেডি অ্যাজ হ্যালুসিনেশন, হ্যালুসিনেশনের মতন স্টেডি ইন দ্য স্ট্রিমিং এয়ার, বাতাসটা তো চলমান, সেখানে যেন হ্যালুসিনেশনের মতন, যেন আমরা যখন হ্যালুসিনেট করি কোনো কিছু, যে হ্যালুসিনেট মানে কি না, যেটা নেই সেই জিনিসটাকে দেখা, ধরে নাও ওই যে ম্যাকবেথ যেমন করে ওই ড্যাগারটাকে দেখতে পাচ্ছিল, নাটকটা তোমরা যেটা পড়েছো তোমরা জানো, তার ওই যে ড্যাগার সিনটা যেটা রয়েছে, চোখের সামনে সে দেখতে পাচ্ছিল সেই চাকুটা ঘুরে বেড়াচ্ছিল, যেটা দিয়ে ডানকানকে হত্যা করেছিল, সেই হ্যালুসিনেশনের মতন, সে হ্যালুসিনেশন যেমন সে সবসময় একদম স্ট্যাটিক, সেই রকমভাবেই যেন সে ওখানটাই রয়েছে, কারণ বাতাস যখন নড়ছে, বাতাস যখন চলছে, বইছে, স্ট্রিমিং এয়ার বলা হচ্ছে, তাহলে তো পাখিটাও উড়বে, কিন্তু না, সে যেন কত সুন্দর ভেসে রয়েছে, একটা যেন স্টেডিনেস রয়েছে তার মধ্যে। হোয়াইল ব্যাঙ্গিং উইন্ডস কিল দিস স্টাবার্ন হেজেস, অন্যদিকে সে কি করছে, ব্যাঙ্গিং উইন্ড, এই যে বাতাসটা যেন আছড়ে পড়ছে, ব্যাং করা মানে বন্দুকের আওয়াজ জানোই তোমরা, তো এত জোরে জোরে আওয়াজ করে নিচে বইছে, সেটা কি, কিলস দোজ স্টাবার্ন হেজেস, হেজেস মানে বুঝতে পারছো, লতা গুল্ম ঝোপঝাড় জাতীয় গাছ, সেই যে স্টাবার্ন, যাদেরকে কোনো মতে নোয়ানো যায় না, তো বাতাস এত ভয়ঙ্কর জোরে বইছে যে সেই যে হেজেসগুলো, সেইগুলোও যেন মাথা নুয়ে দিচ্ছে, কিন্তু এই যে পাখিটা, সে কিন্তু কোনোভাবেই তাকে নড়ানো চড়ানো যাচ্ছে না, এ একদম স্টেডিলি সে কিন্তু বাতাসে উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে। তো তার মানে এখানে আমরা বলতে পারি যে আমাদের যে পোয়েট রয়েছেন বা যিনি স্পিকার রয়েছেন, তিনি কিন্তু একটু হলেও হিংসা করছেন তার নিজের যে অবস্থা এবং সেই যে পাখিটার অবস্থা, তাদের দুজনের মধ্যে, যে বলছে আমার তো এত ক্ষমতা নেই, পাখিটার কতই না ক্ষমতা, ঠিক আছে।
থামস মাই আইজ, থ্রোজ মাই ব্রিথ, ট্যাকলস মাই হার্ট। তো সেই যে বাতাসটা, সেই বাতাসটার গতি বা বাতাসটার ক্ষমতা কতখানি সেটা দেখো, বুঝিয়ে দেওয়া হচ্ছে এই লাইনগুলো। থামস মাই আইজ মানে আমার চোখে যেন আঙুল ঢুকিয়ে দেওয়ার মতন এরকম অবস্থা। থ্রোজ মাই ব্রেথ, শ্বাস নিতে পারছি না, এত জোরে জোরে বাতাস বইছে। তিনি তো ওই বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে চলেছেন, এবং সেই যে কষ্টকর পরিস্থিতিটা, সেখানে বাতাসও মানে রেইনও একটা, ও হ্যাঁ এখানটা একটা থিম খুব সুন্দরভাবে আমার মনে পড়লো। দেখো এখানে কিন্তু একটা স্টেডিনেস যেমন রয়েছে এই বাজ পাখিটার, ঠিক একই সঙ্গে মুভমেন্টও রয়েছে, মানে দুটো কন্ট্রারি আইডিয়া রয়েছে। মুভমেন্ট কার রয়েছে, এই যে বাতাস বইছে বা এই যে বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, তার মানে কি একটা মুভমেন্ট কিন্তু চলছে। তার মানে এখানে দুটো ভাইস ভার্সা দেখানো হচ্ছে, মানে একটা হচ্ছে গিয়ে এদিকে স্টেডিনেস আর একটা হচ্ছে এদিকে মুভমেন্ট। এই দুটোর মধ্যে কিন্তু একটা ইয়ে চলছে, দ্বন্দ্ব চলছে বলতে পারি, বা একটা দুটোকে কন্ট্রাডিক্টরি জিনিসকে একসাথে এখানটায় প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, ও মানে শ্বাস নিতে পারছে না, এরকম বুক যেন ধরফর করছে এরকম। অ্যান্ড রেইন হ্যাক্স মাই হেড টু দ্য বোন, যেন বৃষ্টির আওয়াজ যেন এরকম হচ্ছে, হ্যাক্স টু দ্য বোন মানে হাড় অব্দি পৌঁছে যাচ্ছে মাথা ইয়ে করে। দ্য হক হ্যাংস, কিন্তু সেই যে হকটা, সেই যে বাজ পাখিটা, সে খুব সুন্দর কিন্তু বাতাসে ভেসে রয়েছে। তারপরে বলা হচ্ছে দ্য ডায়মন্ড পয়েন্ট অফ উইল দ্যাট পোলস্টার্স দ্য সি ড্রাউনার্স এন্ডিওরেন্স। ওয়াও, কত সুন্দর কথা। পোলস্টারকে, পোলস্টার তো আমরা জানি নাউন একটা, মানে ধ্রুবতারা বলতে পারি। সেই ধ্রুবতারাকে এখানে কিন্তু কি করা হচ্ছে, ভার্ব বানিয়ে দেওয়া হচ্ছে। পোলস্টার্স নাউন করে দেওয়া, নাউনকে ভার্ব বানিয়ে দেওয়া হলো। তো সেই যে ডায়মন্ড পয়েন্ট, এবার ডায়মন্ড মানে কেমন, আমরা তোমরা যদি একটা ডায়মন্ডকে ছবি মনে করে দেখো, তাহলে কি নিচের দিকটা সোঁচালো হয়। তো পাখিটার এমন পজিশনে রয়েছে, মুখটা যেন সূচলো হয়ে রয়েছে, ফলে বাতাসটা কিন্তু খুব ইজিলি তার ডানার দুই সাইড দিয়ে কেটে কেটে বেরিয়ে যাচ্ছে, তার উঠতে কিন্তু কোনো রকম অসুবিধে হচ্ছে না। এই দিক দিয়ে একটা ডায়মন্ড বলতে পারি। আবার ডায়মন্ড পয়েন্ট অফ উইল, তার মানে কি, তার উইল পাওয়ার যেটা, সেটা কেমন, ডায়মন্ডের মতন শক্ত। আমরা জানি দুনিয়াতে সব থেকে শক্ত জিনিস হচ্ছে গিয়ে ডায়মন্ড, হিরে। তো সেই হীরের মতন যেন শক্ত তার উইল পাওয়ার, তার ডিটারমিনেশন। এবং সেটা কি করছে, দ্যাট পোলস্টার আমরা জানি কিসের কাজে লাগে, সমুদ্রে যখন নাবিকেরা পথ হারিয়ে যায়, তখন উত্তর গোলার্ধে এই ধ্রুবতারা রয়েছে এবং দক্ষিণ গোলার্ধে হ্যাডলি রকট্যান্ট রয়েছে, দুটোকে পোলস্টার বলা হয়। তো এই যে হচ্ছে গিয়ে পোলস্টারগুলো, সেইগুলো নাবিককে দিশা দেখাতে সাহায্য করে, যে কোন দিকে তারা যাবে। উত্তর দিক একটা দিক পেয়ে গেলেই কিন্তু আর বাদ বাকি দিকগুলো বুঝে নেওয়া যায়। তো তখন তারা ডাঙা সে কোন দিকে আছে সেই রকমভাবে তারা চলতে পারে। তো সে তার মানে এখানটায় এই যে তার উইল পাওয়ারটা, সেটাই কিন্তু পোলস্টার করছে, মানে তাকে নেভিগেট করছে, তাকে এগিয়ে যেতে সাহায্য করছে। দ্য সি ড্রাউনার্স এন্ডিওরেন্স, মানে এই যে সি ড্রাউনার মানে সমুদ্রে যে যারা নাবিকরা, এই তারা ধরনের ডুবে যাচ্ছিল বা মানে তারা হারিয়ে যেতে পারতো পথ, সেই রকমভাবে তাদেরকে যারা মানে যে পথ দেখায় মানে পোলস্টার, সেই রকমই তাদের মতন কিন্তু একটা এন্ডিওরেন্স তার রয়েছে, সেই বাজ পাখিটার রয়েছে। অ্যান্ড আই মানে এবং আমি, কি বলা হচ্ছে, ব্লাডিলি গ্র্যাবড ডেজড লাস্ট মোমেন্ট কাউন্টিং, মশেল ইন দ্য আর্থস মাউথ, স্ট্রেইন টু দ্য মাস্টার ফুলক্রাম অফ ভায়োলেন্স ওয়ার দ্য হক হ্যাংস স্টিল। তার মানে কি, এখানে তিনি কি করলেন, নিজের আর হকের মধ্যে একটা তুলনা টানলেন। স্পিকার যিনি, তিনি এখানটায় সেই বাজ পাখি এবং নিজের মধ্যে তুলনা টানলেন, এবং তুলনা টানে তিনি কি বোঝাতে চাইলেন, যে তিনিও মানে মানে তিনি কিন্তু হচ্ছে গিয়ে যেমন করে সেই যে বাজ পাখিটা, সে যেমন খুব সুন্দর করে একদম মানে খাবারটা পৃথিবী থেকে গ্রহণ করে নেয়। ধরে নাও একটা ইঁদুর বা একটা কোনো জন্তু জানোয়ার বা একটা খরগোশ ধরে নাও ঘুরে বেড়াচ্ছে, ঝপ করে এসে যেমন খপ করে উঠিয়ে নেয়, উঠিয়ে খেয়ে ফেলে বা তাকে শিকার করে। তো ঠিক তেমনই আমাদের কবি বা আমাদের স্পিকার, তিনিও কিন্তু বলছেন আমিও কিন্তু যখন তখন মরে যেতে পারি, আমি কিন্তু লাস্ট মোমেন্ট কাউন্টিং আমার সবসময় চলতেই আছে, যখন তখন হয়ে যেতে পারে, আমাকে পৃথিবী যখন তখন আমাকে খেয়ে নিতে পারে, মানে আমি মরে যেতে পারি যখন তখন। এবং এই যে ফুলক্রাম কথাটার অর্থ হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম, ঠিক আছে, যার এগেনস্টে কোনো কিছু করতে পারা যায়। ধরে নাও ওই একটা শাবল দিয়ে যখন কোনো কিছু ভারী জিনিসকে উঠাতে হবে ধরে নাও, তখন কি করা হয়, শাবলটার তলায় খানিকটা একটা ইট বা কিছু ভরে দেওয়া হয়, এবং সেই হাত দিয়ে যেখানে শাবলটা ধরি সেই জায়গাটায় একটু প্রেস করলে সেই ভারী জিনিসটা কিন্তু উঠে যায়। তো ওই ইটটা কিন্তু অনেকটা সাপোর্ট সিস্টেমের কাজ করে। তো সেটাই বলা হচ্ছে এই যে ফুলক্রাম অফ ভায়োলেন্স ওয়ার দ্য হক হ্যাং স্টিল, হকটা কিন্তু সেখানটা কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি যখন তখন মরে যেতে পারি, এটা কিন্তু তিনি তুলনা করলেন। এরপরের যে লাইনটা, সেটা এখানটা একটা আমরা দেখতে পাবো পুরোপুরি টুইস্ট। দ্যাট মে বি ইন হিজ ওন টাইম মিট দ্য ওয়েদার, কিন্তু এমনও হতে পারে এই যে সে তার নিজের সময়েও কিন্তু সে তার ওয়েদারকে মিট করতে পারে, মানে তার শেষ সময়ও আসতে পারে। সে যে সকলকে অ্যাটাক করছে, সকলকে খেয়ে ফেলছে, ধরে ফেলছে, সে একটা শিকারীর ভূমিকা পালন করছে পাখিটা, কিন্তু সেও কিন্তু কখনো না কখনো কারো না কারো শিকার হবে। কার শিকার, কোনো ভয়ঙ্কর জন্তুর শিকার হতে পারে, প্রকৃতির শিকার হতে পারে, পৃথিবীর শিকার হতে পারে।
কামিং দ্য রং ওয়ে, সে যদি হয়তো কোনোদিনও উঠতে উঠতে ভুল পথে চলে গেল, ভুল পথে উড়ে নিল, ধরে নাও হাওয়া যেদিকে বইছে, মানে কপাল খারাপ থাকলে যে যা হয় আর কি, ধরে নাও সে একটা ভুল রাস্তা বেছে নিল, সাফার দ্য এয়ার, এবং সে কী করছে, সাফার্স দ্য এয়ার মানে বাতাসের গতি সে আর ইয়ে করতে পারলো না, হচ্ছে গিয়ে ট্যাকেল করতে পারলো না। হার্লড আপসাইড ডাউন, সে কি হলো, উপর থেকে নিচের দিকে পড়তে লাগলো, আপসাইড ডাউন মানে মাথার ভরে দুমদুম করে একদম নিচের দিকে পড়তে লাগলো, মানে সে আর পারছে না, শেষ তার সময়। ফল ফ্রম হিজ আই, দ্য পন্ডেরাস শায়ার্স ক্র্যাশ অন হিম, এবং কি হচ্ছে না, তার এই যে পন্ডেরাস শায়ার্স মানে সারা পৃথিবী দুনিয়া যেন তার উপরে যেন ভেঙে পড়ছে, মানে সে আসলে মারা যাচ্ছে এরকম অবস্থা। দ্য হরাইজন ট্র্যাপস হিম, এবং চারপাশটা হরাইজন দিগন্ত যেন তাকে ট্র্যাপ করে ফেলছে, তাকে সমস্ত কিছু যেন তাকে শিকারের মধ্যে বেঁধে ফেলছে, সে যেন মানে সে আর পারছে না, তাকে শেষ তার অবস্থা। দ্য রাউন্ড অ্যাঞ্জেলিক আই স্ম্যাশড, তার যে সেই অ্যাঞ্জেলিক আই মানে সে অ্যাঞ্জেলের মতন এতক্ষণ আকাশে উড়ে বেড়াচ্ছিল, সমস্ত কিছু করছিল, কিন্তু সেটা স্ম্যাশড, শেষ। মিক্স হিজ হার্টস ব্লাড উইথ দ্য মায়ার অফ দ্য ল্যান্ড, এবং তার হার্টের যে রক্তটা মানে তার শরীরের যে রক্ত সেটা কি হচ্ছে না, মায়ার অফ দ্য ল্যান্ড, ল্যান্ডের যে কাদা বা পাঁক তার সাথে মিশে যাচ্ছে, মানে সে এসে পুরোপুরি স্ম্যাশড হয়ে যাচ্ছে, একদম থেতলে যাচ্ছে, মারা যাচ্ছে পাখিটা, এবং এই পৃথিবীর মাটির সঙ্গে সে কিন্তু মিলে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু বুঝতেই পারছি যে খুব সুন্দরভাবে তিনি দেখালেন যে বর্তমানে একজন শিকারী, সে কিন্তু যখন তখন শিকারে পরিণত হতে পারে, এবং হচ্ছে এই যে একটা ভয়ঙ্কর একটা মৃত্যু বলতে পারি বা ভয়ঙ্কর দিক প্রকৃতির, সেই জিনিসটাকে কিন্তু তিনি মোটেও হচ্ছে গিয়ে মানে ব্যঙ্গাত্মক অর্থে বা নেগেটিভ অর্থে দেখাননি, তিনি কিন্তু এটাকে সম্পূর্ণ পজিটিভ অর্থে দেখিয়েছেন যে যদি না মৃত্যু হয় তাহলে তো সৃষ্টিও হবে না, দুনিয়ার এই যে সাইকেলটা সেটা তো চলবে না, সেই জন্য প্রকৃতিকে কিন্তু কঠোর হতেই হবে, এবং এই প্রকৃতির যে কঠোরতা সেই নমুনাটাই কিন্তু এখানে আমরা পাচ্ছি। ফলে আমরা বলতে পারি এই যে ভায়োলেন্সটা, এই প্রকৃতির এই ভায়োলেন্সটা, এটা কিন্তু পজিটিভ ভায়োলেন্স। তো এই ছিল আজকের কবিতা, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর জানি না আবার নেক্সট ভিডিও কবে আনতে পারবো, চেষ্টা করব, খুব মানে সময়ের অভাব আছে, মানে একটু যেহেতু চাপ চলছে সেই জন্য আমি করে উঠতে পারছি না, তবুও তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা পাশে থেকো সবসময় যেমন এখন অবধি থেকেছো, এবং আমার যে আদার ভিডিওগুলো রয়েছে সেইগুলোকেও তোমরা দেখো, যেটা প্রয়োজন হবে সেটা। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।